ওই ব্যক্তি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সম্পর্কে অজ্ঞ, এজন্য তার নিজের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু যখন পাত্রের এই চিন্তার বিষয়টা আছে, তখন আসলে মোটামুটি একটা টাকা পয়সা খরচ করে বিয়েটা করে ফেলা দরকার আমি মনে করি। আমার পরামর্শ হচ্ছে এমার্জেন্সি ফান্ড ইজ এ মাস্ট, ইটস এ মাস্ট। যে আপনার সাবকনশিয়াস মাইন্ড জানে না কোনটা সত্য কোনটা মিথ্যা, সে সবকিছুকে সত্য হিসাবে জানে। জীবনে ভ্যালু এডিশনের জন্য, ভালো লাগার জন্য, একটু আনন্দ পাওয়ার জন্য সেটা অনেক ক্ষেত্রে আননেসেসারি হয়ে যায়। আপনি যদি কোটিপতি হতে চান, তাই ইট উইল টেক এ টাইম, সার্টেন টাইম। কিন্তু প্রথমে যেটা হতে হবে, আপনার মনে মনে কোটিপতি হতে হবে। এআই রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট যদি কেউ করে, তাহলে ইট ইজ গ্রোয়িং। এটা এখনো অনেকটা সময় এটা গ্রো করতে থাকবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে খুব স্পেশাল একজন গেস্ট উপস্থিত আছেন, সাইফুল হোসেন স্যার। তো স্যারের পরিচয়টা খুব ছোট্ট করে আমি যদি দিয়ে নিই, পরিচয় দেওয়ার মতো অনেক কিছুই স্যারের আছে, তবে আমরা একটু সংক্ষেপেই যদি স্যারের পরিচয় দিই, তারপরেও আসলে একটু বড়ই হয়ে যাবে। স্যারকে যদি আমি এক কথায় বলি যে স্যার এখন কি করেন, সেটা হচ্ছে বিজনেস অ্যান্ড ফিন্যান্স কনসালটেন্ট। তো এই একটা কথায় হয়তো পুরোপুরি বোঝানো যাবে না। এর পাশাপাশি স্যার হচ্ছে গবেষণা করেন নিয়মিত। স্যার একজন মোটিভেশনাল স্পিকার, ইনফ্লুয়েন্সার। স্যারের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজও আছে। সেগুলো নিয়েও আমরা একটু পরে হয়তো কথা বলব। স্যার একজন অথর, স্যার ট্রেনিং করান। সো এই সবকিছু মিলিয়ে স্যারের কাছ থেকে আজকে আমরা অনেক কিছুই জানবো। তবে আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে যেটা স্যারেরও পার্সোনাল ইন্টারেস্ট, পার্সোনাল ফিন্যান্স। এই জিনিসটা নিয়ে আমরা স্যারের কাছ থেকে জানবো। স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আপনাদের সুন্দর স্টুডিওতে ইনভাইট করার জন্য। না স্যার, এটা আমাদের প্লেজার যে আমরা আপনাকে আজকে এখানে পেয়েছি স্যার। থ্যাংক ইউ। তো স্যারের কাছ থেকে প্রথমেই আমরা জেনে নিব, আমাদের অনেকেরই যেটা প্রশ্ন থাকে যে পার্সোনাল ফিন্যান্সটা স্যার আসলে কি? কারণ এটা নিয়ে অনেকেই হয়তো স্ট্রাগল করেন, অনেকে হয়তো বুঝে করেন, অনেকে না বুঝে করেন। স্যার আপনিও তো পার্সোনাল ফিন্যান্স নিয়ে অনেক কনটেন্ট বানান। সেই ভিডিওগুলো লাখ, লাখ মানুষ প্রতিনিয়ত দেখছে। জি। সো এই বিষয়ে আপনারও একটা পার্সোনাল ইন্টারেস্ট আছে এবং খুব সুন্দর একটা আইডিয়া আছে। স্যার সেদিক থেকে যদি আমাদের অডিয়েন্সের জন্য বলেন বুঝিয়ে যে এই জিনিসটা আসলে কি? থ্যাংক ইউ ভেরি মাচ যে যারা শুনছেন আমাকে। এই বিষয়টা সবাই আমরা জানি যে পার্সোনাল ফাইন্যান্স কি। আমার অধিকারে যে টাকাটা প্রতি মাসে আসে, আমি যে টাকাটা আয় করি, সেই টাকাটা হচ্ছে মানে এটাই আমার রেমুনারেশন, কারো স্যালারি, কারোর উপার্জন, এই তো। এইটাকে যখন ম্যানেজমেন্টের প্রশ্নটা আছে, যেখানে ফাইন্যান্সের কথাটা আসে, সেখানে দেখবেন যে ম্যানেজমেন্টের প্রশ্নটা আসে। অবশ্যই। তো পার্সোনাল ফাইন্যান্স বলেছে যে আপনার যে টেক হোম স্যালারি, সেই টাকাটা আপনার হাতে যখন আসছে, মানে ইউ আর দ্য সোল ওনার অফ দ্যাট মানি, যে আপনি সেটা খরচ করতে পারেন, সেই অধিকার আপনার আছে। সেইটাকে আপনি কিভাবে ম্যানেজ করছেন টু রান ইউর লাইফ। কারণ আপনার টাকা প্রতি মুহূর্তে লাগে। তো যেহেতু লাগে, প্রতিটা কাজ করতেই লাগে, প্রতিটা পা ফেলতেই টাকা লাগে। তাই আপনার হাতে যে টাকাটা আসে, সেটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন? এই ম্যানেজমেন্ট যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে ধরেন আপনার তখন স্ট্রেস থাকবে না। আপনি ফিন্যান্সিয়ালি ভালো করবেন। আপনার লাইফ স্মুথ হবে এবং আপনি ভবিষ্যতে দেখবেন যে একটা মোটামুটি আর্থিক একটা সচ্ছলতার মধ্য দিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে আপনার কাছে টাকা থাকছে। আর আপনি যদি এই মানি ম্যানেজমেন্টে যদি ইফ ইউ আর পুয়ার, আপনি যদি অদক্ষ হন বা আপনার যদি লিটারেসি না থাকে, তাহলে দেখবেন যে আপনার ম্যানেজমেন্টে গোলমাল হচ্ছে এবং শেষে যেয়ে দেখবেন যে আপনার কাছে টাকা নেই, আপনার সাফারিং হচ্ছে, আপনার অনেক ঋণ হয়ে গেছে। আর আমি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে যেয়ে যেটা দেখেছি যে অধিকাংশ মানুষই সব ব্যাপারে হয়তো অনেক দক্ষ, কিন্তু এই পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের ইস্যু যখন আসে, তখন সে খুব বেখেয়ালি। যেমন ধরেন আমি একজন ব্যাংকের এমডির কথা বলি। বাংলাদেশের প্রাইভেট সেক্টরে কাজ করতেন উনি। উনি মারা গেছেন কিছুদিন আগে। উনি অনেক টাকা বেতন পেতেন। তো উনাকে আমি জিজ্ঞাসা করলাম যে, "স্যার আপনার মানে কি অবস্থা? যদি আপনার চাকরিটা চলে যায় আপনার কেমন হবে?" বলে, "আরে কি বলেন এটা?" তো আমি বললাম, "কেন?" তো বলে, "যদি আমার চাকরি চলে যায় তাহলে আমি চলবো কিভাবে?" তো আমি বললাম, "দেখেন আপনি থ্রু আউট ইউর হোল লাইফ আপনি চাকরি করেছেন, ব্যাংকে চাকরি করেছেন, ফাইন্যান্স ম্যানেজ করেছেন। তো এই পর্যায়ে এসে আপনার মানে মনে হচ্ছে যদি চাকরি চলে যায় তাহলে আপনার অনেক ক্ষতি হবে। মানে আপনি চলতেই পারবেন না।" আমি বলছি, "কেন চলতে পারবেন না? কি অবস্থা?" বলেন, "না এখন আমি এত সুন্দর গাড়ি চালাই তখন সেটা চালাতে পারবো না। এত দামি, দামি কাপড় পরি আমি তখন সেটা করতে পারবো না।" তো আমি বললাম, "তার মানে অলরেডি আপনি চাকরি করছেন, তারপরেও কিন্তু আপনি ফিন্যান্সিয়াল স্ট্রেস এর মধ্যে আছেন।" হ্যাঁ। তাহলে দেখেন এখানে কিন্তু অনেক টাকা ইনকাম করেছেন উনি, বাট উনি বেখেয়ালি ছিলেন তার পার্সোনাল লাইফে টাকার ম্যানেজমেন্ট নিয়ে। তো আমি দেখেছি যে অধিকাংশ মানুষ এই ম্যানেজমেন্টে অদক্ষ এবং বেখেয়ালি। যারা দক্ষ তারা বেখেয়ালি, হয়তো একটু মনোযোগ দিলেই দক্ষ হতে পারতেন।
এর বড় একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে দেখবেন আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও কিন্তু এই ইম্পোর্টেন্ট লাইফ স্কিল সম্পর্কে শিক্ষা দেয় না। না। একটা চ্যাপ্টারও কোথাও নাই। এটা যে কোথাও ম্যানেজ না। করতে হবে এটা কোনো কিছুই নাই। না। তো যদি না থাকে তার মানে আমাদের বাবারা তারাও জানতো না। আমরাও এখন জানি না। আমাদের পরবর্তী প্রজন্ম জানবে না। তো আমার কথা হচ্ছে যে কাউকে না কাউকে তো এই দায়িত্বটা নিতে হবে। এই থেকে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের এই গুরুত্ব আমি বোঝানোর চেষ্টা করছি। অনেক মানুষ হয়তো ইতিমধ্যে আমার ভিডিও দেখেছেন। আপনাদের উদ্দেশ্যে বলি আমার ২ টো চ্যানেল। একটা হচ্ছে ফিনফ্যাক্টস আরেকটা হচ্ছে ফাইন্যান্স মেন্টর। এটা ফেসবুক পেজও আছে, ইউটিউব চ্যানেলও আছে। যেখানে আমি প্রতিনিয়ত পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত ইস্যু নিয়ে সেলফ ডেভেলপমেন্টের কিছু ইস্যু আছে, কর্পোরেট ফাইন্যান্সের কিছু ইস্যু আছে। এটা নিয়ে নিয়মিত বলে চলেছি। যে সবার কানে একটা কথা পৌঁছাতে চাই যে প্লিজ ম্যানেজ ইউর ওন ফান্ড এবং আপনি খারাপ ঋণ থেকে বেরিয়ে আসেন। আপনার জীবনটা সুন্দর হবে। আপনি স্ট্রেস থেকে বাইরে থাকতে পারবেন। স্যারের ফিনফ্যাক্টস চ্যানেলটাও তো বেশ বড়। লাখের উপরে সাবস্ক্রাইবার আছে এখানে। এটা ফিনফ্যাক্টস চ্যানেলের ফেসবুকে আমার ফলোয়ার 2,18,000 এর মতো। 18,000 ছাড়িয়েছে। আর ফেসবুকে ফিনফ্যাক্টস এর ফলোয়ার হচ্ছে ইউটিউবে 1,08,000 আর একটা নতুন চ্যানেল ওটা 6,500 এর মতো কেবল শুরু করেছি আমি। জি। স্যার ইয়াং পিপলদের মধ্যে হচ্ছে একটা প্রশ্ন মানে প্রায় মাথায় ঘুরপাক খায়। অনেকেই এটা করেন। সেটা হচ্ছে যে আগে কি বিয়ে-শাদী করবেন? নাকি হচ্ছে আগে একটা আ ফান্ড তৈরি করবেন বা জমা করবেন এরকম? বা সেই ফান্ড যদি কেউ তৈরি করতে চানও, আসলে কি মাথায় রেখে করা উচিত? না মানে প্রশ্ন দুটো। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে ধরুন বিয়ের কথা যদি আনেন, আ ১ম কথা হচ্ছে যে কোন বয়সে সে বিয়ের কথা হুম, ভাবছে। হুম। আমরা অনেকক্ষণ এই ছোটবেলা থেকে শুনেছি অনেকে যে অমুক বিয়ে করছে না কেন? বলে না এখনো অবস্থা ভালো না। আচ্ছা। তো এখন প্রশ্ন হচ্ছে কি পরিমাণ অবস্থা ভালো হলে আপনি বিয়ে করতে পারবেন সেটা একটু নির্ধারণ করার বিষয় আছে। তবে হ্যাঁ, যেহেতু বিয়ের প্রশ্ন সেখানে একটা মেয়েকে যখন বিয়ে করছেন, মেয়েটা যদি কোনো কর্মে নিযুক্ত না থাকে আর আপনি যদি কোনো কিছু না করেন তাহলে তো ২ জনের মানে মিলে যখন একটা সংসার করবেন, তখন তো ইট উইল বি ভেরি টাফ টু হুম, গো এহেড। তো সেই ক্ষেত্রে বিয়ে করার জন্য তো একটা ন্যূনতম একটা প্রিপারেশন লাগবে। আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে বিয়ে করার এই খরচটা মূলত প্যারেন্টসরা দেয়। এজন্য যে পাত্র তাকে খুব বেশি চিন্তা করতে হয় না। কিন্তু যখন পাত্রের এই চিন্তার বিষয়টা আছে, তখন আসলে মোটামুটি একটা টাকা-পয়সা খরচ করে বিয়েটা করে ফেলা দরকার আমি মনে করি। আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের পরে কিভাবে চলবো? মূলত তো আমরা সবাই চলছি। আর বিয়ের মানে মেয়ের বাপ এবং মেয়ে এটা ঠিক করে ফেলবে যে কিভাবে তারা এটা মানে চলতে না পারলে আপনার সাথে মেয়ে বিয়ে দিবে না। এটা একটা ব্যাপার। এটা আমি মানে তামাশা করেই বললাম। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে বিয়ে করার আগে আসলেই চিন্তা করা দরকার যে যেহেতু একটা মেয়ে আমাদের ইসলামে যেটা আছে যে একটা মেয়ের দায়িত্ব আপনি নিচ্ছেন। সে হুম। আর্ন করুক বা না করুক। যদিও এখন যৌথভাবে সংসার চালানোর একটা প্রথা চালু হচ্ছে সমাজে। তো একটা মেয়ের দায়িত্ব নিলে তাকে আপনি কমফোর্টেবলি তার ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারবেন কিনা, তাকে একটা রুম দিতে পারবেন কিনা থাকার অন্তত। তাকে মানে সে একটা মোটামুটি একটা ফ্যামিলি গঠন করবেন, একটা মানে প্রশান্তির মধ্যে একটা সচ্ছলতার মধ্যে থাকতে পারবেন কিনা এটা আপনাকে বুঝতে হবে। এটা একটা বিষয়। একেবারে আপনার কিচ্ছু নাই বিয়ে করে ফেললেন। হুম। কিন্তু এটাও আবার ঠিক হবে না যে বিয়ে করবেন অনেক টাকা-পয়সা জমিয়ে কোটিপতি হয়ে তারপর। এটা অন্যদিকে চলে যাবে। কারণ এর সাথে অনেক টাইম জড়িত আছে। বাট একটা প্রিপারেশন থাকতে হবে। এটা গেল ১। নাম্বার ২ হচ্ছে যে বিয়েতে অনেক টাকা খরচ করা। এটার আমি খুব বিপক্ষে। কারণ দেখা যাচ্ছে যে ৳১,০০,০০,০০০ কারো ৫০,০০,০০০ টাকা খরচ করে বিয়ে করলে এবছর ১ বছর পরে ডিভোর্স। এখন প্রতি আ মা মানে আ আ মানে ২০২২ সালে আপনারা জানেন যে ঢাকা নর্থ আর সাউথ এ শুধুমাত্র ডিভোর্স কেস ফাইল হয়েছে প্রায় ১৫,০০০। ওরে বাবা! আর তার মধ্যে মানে 60 থেকে 70% মেয়েরা ডিভোর্স কেস ফাইল করেছে। তো সেজন্য বলি না কিন্তু বরং এটাই বলি যে বিয়েতে হিউজ পরিমাণ টাকা খরচ না করে সবাই যে করে তা না কিন্তু অধিকাংশ লোকই হুম, করে। যে হিউজ পরিমাণ টাকা তার সাধ্যের বাইরে যেয়ে খরচ করে। খরচ না করে বরং বিয়েটার মানে মোটামুটি একটা সামাজিকতার মধ্য দিয়ে সেরে এই টাকাটা তাদের জীবন শুরুতে তাদেরকে হেল্প করতে রাইট। পারে। বরং ওইভাবে একটা প্রিপারেশন। এটা গেল ২ নাম্বার কথা। আর ৩ নাম্বার আরেকটা বিষয় আমি বলি যে যারা সঞ্চয় শুরু করবেন, তাদের সঞ্চয়ের মধ্যে ১ম যেটা করা দরকার ৬ মাস থেকে ১ বছরের এমার্জেন্সি ফান্ড গঠন করা উচিত। হুম, ৬ মাস থেকে ১ বছরের কেমন? ১ মাস চলতে একজন মানুষের কত টাকা লাগে? বিলাসদ্রব্য না, নেসেসারি জিনিস কেনার জন্য কত টাকা লাগে? সেই টাকাটার সাথে ৬ গুণ দেন। যদি ৳১,০০,০০০ লাগে তো ৬,০০,০০০ এই ৳৬,০০,০০০ এমনভাবে রাখেন বা যদি ১ বছরের করেন তাহলে ৳১২,০০,০০০ এমনভাবে রাখেন
যেন চাইলে ২-১ দিনের মধ্যে আপনি এটাকে এনক্যাশ করতে পারেন। কারণ আমাদের লাইফ হচ্ছে ফুল অফ আনসার্টেনিটিস। রাইট। আপনার জীবনে যেকোনো সময় রেইনি ডে আসতে পারে। আপনার জীবনে যেকোনো সময় খারাপ সময় আসতে পারে। আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, চাকরি হারাতে পারেন। আপনি অ্যাক্সিডেন্টে ৬ মাস বেডে শুয়ে থাকতে পারেন। ইউ নেভার নো। রাইট। তো তাই যদি হয় তো তখন আপনি চলবেন কিভাবে? ওই যে ইমার্জেন্সি ফান্ড ওই সময়টা আপনি ওইটা দিয়ে চলবেন। এর মধ্যে আপনার শরীর ঠিক হবে। এর মধ্যে চাকরি চলে গেলে আপনি চাকরি পাবেন। আবার নতুন করে জীবন শুরু করবেন। কিন্তু এই ইমার্জেন্সি ফান্ড যদি না থাকে তাহলে ঠিক ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সময় ধরেন আমি ছাতা নিয়ে যাই নাই কিন্তু পথে বৃষ্টি হয়েছে। আমি পুরা ভিজে গেছি। হ্যাঁ। ভিজে যাওয়ার ফলে আমি ইন্টারভিউ বোর্ডে হাজির হতে পারিনি। তো ইমার্জেন্সি ফান্ড না থাকলে আপনি ওই সময়টা পার করতে পারবেন না এবং এই সময়ে আপনার অনেক ডিজাস্টার ঘটে যাবে। অনেকে তার ভিটেবাড়ি বিক্রি করে দিয়েছে। অনেকে তার প্রিয় গাড়িটা বিক্রি করছে। কেউ তার মানে যা আছে সেটা বিক্রি করে সংসার চালাইছে। করোনার সময় এরকম অনেক ক্ষেত্রে হয়েছে। আমার পরামর্শ হচ্ছে এমার্জেন্সি ফান্ড ইস এ মাস্ট। ইটস এ মাস্ট। ইটস এ মাস্ট। স্যার আপনার কথা থেকে কথার সূত্র থেকেই একটা জিনিস মাথায় আসলো যে, যে যেরকমই আর্নিং করুক না কেন, যে ৳১০,০০০ আর্ন করছে সেও বলছে যে সে কোত্থেকে সেভিং করবে সে বুঝতে পারছে না। যে আবার অনেক টাকা আর্ন করছে, লাখ, লাখ টাকা আর্ন করছে সেও বলছে যে আমি কোত্থেকে সেভিং করব বুঝতে পারছি না। সো এই বিষয়ে স্যার আপনার পার্সপেক্টিভটা কেমন? এখানে এটাও থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আরেকটা খুব মজার প্রশ্ন। দেখেন, সেভিংস কিন্তু আমরা মনে করি যে এটা আমার সামর্থ্য থাকলেই আমি সেভ করতে পারবো। ইট ইস নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি। সামর্থ্য আপনার সেভিংস এর সক্ষমতা আছে সেটাকে এনশিওর করে বটে। কিন্তু আপনি যে সেভ করবেন সেটাকে এনশিওর করে না। তাহলে এখানে সামর্থ্য না, মূলত হচ্ছে আপনার মন, আপনার মাইন্ডসেট কেমন? আপনার কি সেভিংস মেন্টালিটি আছে কিনা? তারপরে কথা হচ্ছে যে আপনার অ্যাটিটিউড কি টুয়ার্ডস সেভিংস? যদি এমনটি হয় যেমন ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে অর্থই হচ্ছে সমস্ত অনর্থের মূল। আমি তো মনে করি দারিদ্র্য হচ্ছে সমস্ত অনর্থের মূল। তবে হ্যাঁ, অর্থ অনর্থের মূল হতে পারে যদি আপনি অর্থকে ম্যানেজ করতে না পারেন। তা আগুন তো একটা অনর্থের মূল হতে পারে। আপনি যদি আগুন ধরিয়ে দেন নিজের গায়ে, হ্যাঁ। বাট সেই আগুন তো আমরা আমাদের কাজে ব্যবহার করছি। আর টাকা হচ্ছে এটা যেকোনো মানে পেট্রোলের চাইতেও দাহ্য কিন্তু টাকা। যেকোনো সুন্দরী মহিলার চাইতে বেশি লাস্যময়ী এবং আমি বলি যে যেকোনো পলিটিক্যাল লিডারের চাইতে এটা বেশি ক্ষমতাশীল। তো তাই যদি হয় টাকা আর আপনার যদি সেই টাকা হাতে থাকে এবং আপনি ইফ ইউ ডোন্ট নো দ্য ম্যানেজমেন্ট অফ দ্যাট মানি তাহলে এটা তো আপনাকে পুড়িয়ে মারবে, এটাই স্বাভাবিক। সুতরাং মানে এটা ব্যবহারে খুব কেয়ারফুল হতে হবে। তাই সেভিংস যারা করতে চান তারা তাদের এই মগজ ঠিক করতে হবে। সেভিংস ক্যাপাসিটি না। অল্প টাকা হলেও সে সেভ করতে পারে। আবার বেশি টাকা হলেও সে সেভ করতে পারে না। আমাদের অনেকে দেখবেন যে বেতন বেড়েছে ১০,০০০, খরচ বেড়েছে ১২,০০০। হঠাৎ করে কেন এমন হলো? আমার বেতন ছিল, আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, বেতন পেতাম ১,০০,০০০। এখন আমার একটা প্রমোশন হয়ে বেতন হয়েছে ২,০০,০০০। আমি ১ম কি করব? আমাদের বাঙালি চিন্তা যেটা, যে আরে বাবা ১.৫ লাখ টাকা বেতন হয়েছে। এখন আমার বাড়ি যেটা আমি ২৫,০০০ টাকা ভাড়ায় থাকতাম, এখন ৫০,০০০ টাকা ভাড়ায় যেতে হবে। দেখা যাবে খাজনার চেয়ে বাজনা বেশি। আমার বেতন বেড়েছে ৫০,০০০ টাকা, আমি সার্বিক খরচ বাড়িয়েছি ৭৫,০০০ টাকা। মানে তার মানে এটা কিন্তু ইট ইস অল অ্যাবাউট অ্যাটিটিউড নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ওই ব্যক্তি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সম্পর্কে অজ্ঞ, এজন্য তার নিজের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এবং আমি অনেক মানুষ দেখেছি যারা 6 ফিগারের বেশি বেতন পেতেন, কেউ ৫ লাখ, ৬ লাখ, ১০ লাখ বেতনও পেতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে চাকরি নাই, সেও নাই। মানে তার টাকা পয়সা কিচ্ছু নেই। করোনার সময় অনেকে দেখেছেন যে কয় মাস সারা জীবন ২৫ বছর চাকরি করেছে কিন্তু ৬ মাস চলতে পারে না। তাহলে ইট ইজ অল অ্যাবাউট যে আমরা এই লিটারেসি সম্পর্কে আমাদের ধারণা নেই। তা আপনি যেটা বলছিলেন যে সেটা হচ্ছে যে টাকা আপনার কম না বেশি ইট ডাজন্ট ম্যাটার। রাদার আপনার মেন্টালিটি কেমন, আপনার অ্যাটিটিউড কেমন তার উপরে নির্ভর করে আপনি সেভ করতে পারছেন কি পারছেন না। আপনি দেখবেন যে অনেকের বেতন ৫০,০০০ টাকা, সে ওখান থেকে ১০,০০০ টাকা সেভ করে। আবার অনেকের বেতন ১,০০,০০০ টাকা, সে প্রতি মাসে ১০,০০০ টাকা ঋণ করে। তাহলে ইট ইজ নট অ্যাবাউট দ্য অ্যাবিলিটি, ইট ইজ অ্যাবাউট দ্য মাইন্ডসেট, ইট ইজ অ্যাবাউট দ্য অ্যাটিটিউড। যেমন কেউ যদি স্যার ভাবে যে ঠিক আছে আমি এখন থেকে সেভিংস শুরু করব। আমি কস্ট কাটিং করতে চাই। তাহলে আসলে কোন এরকম পার্টিকুলার এরিয়া আছে কস্ট কাটিং এর, নাকি তাকে আসলে সব দিকেই ওভারঅল একটা হচ্ছে মনোযোগ দিতে হবে যে আমি যত জায়গা থেকে পারি? না, থ্যাংক ইউ। ব্যাপারটা ওরকম না। আচ্ছা। ব্যাপারটা হচ্ছে ইট ইজ অল অ্যাবাউট দ্যাট ভেরি পারসন। ধরেন এটা যদি আপনি হন, প্রথম দেখতে হবে তার মেন্টাল প্যাটার্ন কেমন, তার এক্সপেন্ডিচার বিহেভিয়ারটা কেমন। একেকজনের এক্সপেন্ডিচার বিহেভিয়ার কিন্তু একেক রকম। তো যদি দেখেন যে আপনি যেমন আমার এক বন্ধু, সে তখন ১৫ না ২০,০০০ টাকা বেতন পেত। বলে যে ৳১ সেভ করতে পারে না। তাই আমি বললাম তুমি সিগারেট খাও কত টাকার? বলে যে আমি প্রতিদিন ৩০০-৪০০ টাকা সিগারেট খাই। একটার পর একটা ধরায়। তাই আমি বললাম তুমি প্রতিদিন ৪০০ টাকা যদি সিগারেট খাও, সাথে একটু চা খাও।
হুম, মাঝে, মাঝে যদি কোনো বন্ধু আসে তাকে একটা সিগারেট অফার করো, ১ কাপ চা অফার করো। ডেফিনিটলি। তোমাকেও কেউ, কেউ করে। কিন্তু তার মানে যদি ৳৫০০ করে পার ডে খরচ হয়, তো মাসে তো ৳১৫,০০০ খরচ। তো তোমার ৳২০,০০০ যদি বেতন হয়, তো ৳১৫,০০০ সিগারেটে খরচ করো কোত্থেকে? তো তার মানে ব্যাপার হচ্ছে এরকম যে সে তার ইনকামটাও হয়তো মাল্টিপল মানে সেক্টর মানে জায়গা থেকে আসে, ইনকামটাও ওইভাবে কখনো হিসাব করে দেখে নাই। আবার খরচের দিকে তার কোনো নজর নেই। হুম, হুম। তো এরকম যদি হয় আপনার মানি ম্যানেজমেন্ট, তাহলে তো একটা মানে সেটা একটা খুব দুঃখজনক প্রবলেমেটিক। বিষয়। এইজন্য প্রশ্নটা হচ্ছে যে তার এক্সপেন্ডিচার প্যাটার্নটা কেমন, তার লাইফ প্যাটার্নটা কেমন সেটা দেখে তারপরে ১ম যেটা হাত দিতে হবে সেটা হচ্ছে যে সে আননেসেসারি জিনিসের পেছনে এক্সপেন্ডিচার কেমন করে। আচ্ছা। আননেসেসারি আমি বলেছি। যেমন আমার ১০ টা জামা আছে, আমি আরো ২ টো কিনবো। এটা আননেসেসারি, ইট ইস নট রিকোয়ার্ড। বাট আ আমি আমার বাচ্চাকে আ ভাত মাছ খাওয়াবো। এটা নেসেসারি। কিন্তু আবার যদি আমি বলি যে না, আমি বাচ্চাকে প্রতিদিন মানে এক ওয়াক্ত করে আমি ইসে খাওয়াবো, হোটেলে খাওয়াবো। এটা আননেসেসারি। তার মানে যেটা আপনার লিভিং এর জন্য দরকার, কমফোর্টেবল লিভিং এর জন্যে। এবার কমফোর্টেবল বলতে একেকজনের কাছে একেক রকম। মোটামুটি বাঁচার জন্য আপনার যেটা দরকার সেটা নেসেসারি। আর যদি মানে জীবনে ভ্যালু এডিশন এর জন্যে, ভাল লাগার জন্যে, একটু আনন্দ পাওয়ার জন্য যেটা, সেটা অনেক ক্ষেত্রে আননেসেসারি হয়ে যায়। হুম। তো যদি কস্ট কাট করতেই হয়, তাহলে ১ম যে জিনিসগুলো আমার না হলে চলে, আমি সেগুলা আগে বাদ দিব। এজন্য আমি সবসময় একটা কথা বলি যে যখন কোন জিনিস কিনবা, তখন হোয়াট ইউ নিড টু ডু, যে ওই জিনিসটা দেখতে হবে যে আমার এটা আসলে কি দরকার? হ্যাঁ, আমার মন বলে যে না, এটা দরকার। 2nd প্রশ্ন হচ্ছে যে তুমি কি, তোমার কাছে কি এই পরিমাণ টাকা আছে? তো বলে হ্যাঁ, আমার পকেটে টাকা আছে। হুম। তাহলে এবার আসো 3rd প্রশ্নে। 3rd প্রশ্নটা হচ্ছে যে তোমার কি এটা না কিনলে চলবে? কোন অল্টারনেটিভ আছে? যদি দেখো যে অল্টারনেটিভ আছে, তাহলে ডোন্ট বাই ইট। আর যদি দেখো যে অল্টারনেটিভ নাই, তোমার লাগবেই, না অল্টারনেটিভ আছে, তাহলে ডোন্ট বাই ইট। হুম, হুম। আর যদি দেখা যায় যে না, অল্টারনেটিভ নেই, বাট আমার এটা লাগবেই, বাই ইট। তো এইভাবে যদি কেউ ক্যালকুলেট করে, কয়েকটা মাস যদি সে একটু লিখে, লিখে এভাবে দেখে এবং রিভিউ করে, তো মানে আপনারা সবাই মানে অবাক হয়ে দেখবেন যে আননেসেসারি জিনিস এত বেশি আমরা করি, যেটা আমরা খেয়ালই করি না, মনে করি নেসেসারি। তার মানে এটা লিখলে পরিষ্কার হবে, অনেক সময় মাথায় থাকে না। প্রত্যেকটা জিনিস যে যখন কোন প্ল্যান করবেন হুম। বা আ মানে কোন ধরনের কোন এক্সিকিউশন এ যাবেন, রাইট ইট ডাউন। আমি জীবনে কত টাকা চাই, রাইট ইট ডাউন। আমার ফিন্যান্সিয়াল প্ল্যানিং কি হবে, রাইট ইট ডাউন। লিখলে হয় কি জিনিসটা পরিষ্কার হয়। যতক্ষণ আপনি মনের মধ্যে রাখেন, এটা হেজি থাকে। এটা কোন বাস্তব রূপ পায় না। লিখে ফেললে তখন আপনি একদিকে কনসেনট্রেট করতে পারেন। এবং তখন আপনি দেখতে পান। এজন্য লেখাকে বলে স্থায়ী একটা জিনিস। আর যেটা লেখা না, সেটা তো ভাসমান। সো এভরিহোয়ার মানে প্ল্যানিং এর ক্ষেত্রে, বিশেষ করে ফিন্যান্সিয়াল ইস্যু গুলার ক্ষেত্রে প্রতিটা পয়েন্ট লেখা দরকার। খুবই, খুবই ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট। কারণ অনেক সময় অনেক কিছু সে মাথায় থাকে না, চোখের সামনে থাকে না। সো জিনিসগুলা দিনের পর দিন আসলে অবহেলিতই না, থাকে, পড়েই আরেকটা যায়। বিষয় হচ্ছে এখনকার যুগে মানুষ খুব ডিস্ট্রাক্টেড হয় তাড়াতাড়ি। হুম, হুম। দেখবেন যে মানুষের ইমোশনও ডিস্ট্রাক্টেড হয়। আগে দেখতেন যে পথ দিয়ে যদি যাচ্ছেন, একজন খুব বিপদে পড়েছে, দেখবেন যে সব লোক ঝাঁপাই পড়ছে তার বিপদ থেকে মুক্ত করার জন্য। আর এখন একজন মরে পড়ে থাকলেও মানে মনে করে তার দুঃখ লাগে না। কেন জানেন? বিকজ অফ দিস ইন্টারনেট, বিকজ অফ দিস গ্যাজেটস। বরং একটা ছবি তুলে নিয়ে চলে মানে গেল। হ্যাঁ, কারণ আমি কেউ হয়তো বিপদে পড়ছে, আমি তার ছবি তুলে YouTube এ দিব। ব্যাপার হচ্ছে Facebook এগুলো এত রিফ্রেশড হয় কয়েক সেকেন্ডের মধ্যে, হ্যাঁ। মধ্যে। যে ধরেন এই আপনি দেখলেন অঞ্জু ঘোষের নাচ। একটু পরেই দেখলেন যে শাকিব খান ফাইট করতেছে। তারপরে দেখলেন সিলেটে এক মহিলা মারা গেছে। তার আত্মীয়স্বজনরা কাঁদতেছে। তার ১ সেকেন্ড পরে আবার নিচের ফিডে দেখলেন যে মানে একটা হাস্যরসাত্মক কিছু হচ্ছে। এরপরে দেখলেন কেউ কারো সাথে প্রতারণা করছে। তার মানে থাউজেন্ডস অফ ইভেন্টস আর দেয়ার। মানে প্রতি সেকেন্ডে আমরা দেখছি। ফলে আমাদের ইমোশন এত কুইকলি কিন্তু শিফট করতে পারে না। হু, হু। কিন্তু শিফট হতে আমরা বাধ্য হচ্ছি। এজন্য যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে মানুষের মানবিকতায় ক্ষতি হচ্ছে। মানুষের ইমোশন ম্যানেজমেন্ট এ ক্ষতি হচ্ছে। মানুষ বেশি ডিপ্রেসড হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনি ডিপ্রেসড হয়েছেন, বাট ইউ ডোন্ট নো দ্যা রিজন যে কেন আপনি ডিপ্রেসড। কিন্তু একটু আগে যে Facebook ফিডে ঢুকেছিলেন, ওখানে অনেক ডিপ্রেসিং ঘটনা আপনি দেখেছেন, যেটা এগুলো ইফেক্ট আপনাকে করে। খুব এফেক্ট করেছে। এবং আপনি ওটা বোঝেন নাই। আপনার সাবকন্সিয়াস মাইন্ড, মজার ব্যাপার এটা, যে আপনার সাবকন্সিয়াস মাইন্ড জানে না কোনটা সত্য কোনটা মিথ্যা। সে সবকিছুকে সত্য হিসাবে জানে। হুম। তা সত্য হিসাবে একটা জিনিস আপনার ভিতরে ঢুকে গেল, কিন্তু জিনিসটা মিথ্যা। কিন্তু আপনার সাবকন্সিয়াস মাইন্ড সেটা সত্য হিসাবে রিঅ্যাক্ট করবে। ফলে তার রিঅ্যাকশন হবে আপনার স্ট্রেস, ট্রু। আপনার আনন্দ, আপনার দুঃখ, আপনার বেদনা। আসলেই স্যার। মানে এটা তো খুবই সত্যি। এই কারণেই তো মানুষ হচ্ছে জিনিসটা নকল জানার পরেও সিনেমা দেখে কাঁদে বা বই পড়ে হচ্ছে না, আনন্দিত বিকজ অফ হয়। দ্য অ্যাকশন অফ দ্য মানে হ্যাঁ, ইউর সাবকন্সিয়াস মাইন্ড। হ্যাঁ। দ্যাট ইস ভেরি পাওয়ারফুল। শুনেন, আমাদের সচেতন মন কয়টা জিনিস মনে রাখে? যত কিছু আমাদের মনের মধ্যে বিভিন্ন সেন্সরি অর্গানের মাধ্যমে ঢুকে, সব সাবকন্সিয়াস মাইন্ডে যে জড়ো হয়। সাবকন্সিয়াস মাইন্ড। যখন প্রয়োজন হয় তখন সেটা অ্যাক্ট করে। স্যার যদি এরকম কেউ বলে যে আমার তো আসলে হচ্ছে আ ওরকম সেভিংস নেই। আমার কাছে হয়তো সাকুল্যে ৳৫০,০০০ আছে। আমি এখন কোন একটা কিছু করতে চাই বা ইনভেস্ট করতে চাই। সে তাহলে কি করবে? আ
এই প্রশ্নের উত্তরে প্রথমে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে আমার একটা ভিডিও আছে, 50,000 টাকা আছে কি করব? এক্স্যাক্টলি এই শিরোনামে। এক্স্যাক্টলি এই শিরোনামে কাকতালীয় হয়ে গেছে ব্যাপারটা। আমি বলব এখনকার যে সময় হুম। আ এটা কিন্তু খুব কুইক চেঞ্জিং এর একটা সময়। প্রতিদিন পৃথিবীতে মানে লক্ষ কোটি ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে। আপনারা জানেন যে এখন যে পরিমাণ মানে ঘন্টায় যে ইনফরমেশন আদান-প্রদান হয়, একটা সময় ১০০ বছরেও এত মানে ইনফরমেশন আদান-প্রদান হতো না। তার মানে এই যুগ রেডিক্যাল চেঞ্জ হচ্ছে। প্রতিদিন প্রতিক্ষণে চেঞ্জ হচ্ছে। সমস্যাটা হচ্ছে আমরা যে মানুষ মানে হিউম্যান মেশিন আমরা কিন্তু দেখবেন যে যারা মাস্টার্স পাস করেছে এরপরে হয়তো কোনোদিন আমি 90% লোকই বাংলাদেশে পাবেন যে যারা আর কোনোদিন তারপরে একটা বই পড়ে নাই। হুম, হুম। পত্রিকা যদি পড়ে তো শুধু হেডলাইন পড়েছে। আচ্ছা কোনো ট্রেনিং এ তো মানে যদি কেউ পাঠায় ঠেললে তাহলে গেছে। তারপর ট্রেনিং এ যাওয়ার পরে দেখবেন যে ট্রেনিং এ ওদিকে ট্রেনার বকতেছে আর সে ঘুমাচ্ছে। তো ব্যাপার হচ্ছে তার মানে আমরা আমাদেরকে আপডেট করছি না। না। মেশিন আপডেটেড হচ্ছে। সবকিছু আপডেটেড হচ্ছে। ইনফরমেশন আপডেটেড হচ্ছে। এক্সেপ্ট মোবাইল আপডেটেড হচ্ছে। এভরিথিং ইস গেটিং আপডেটেড। বাট আমরা কিন্তু সেই ১০ বছর ২০ বছর আগে পড়ে আছি। এখন এইজন্য আমার কথা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে যদি টিকে থাকতে হয়, ডাইনোসরের মতো মানে প্রাণী বিলুপ্ত হইছে। সুতরাং মানুষের সক্ষমতা বিলুপ্ত হবে যদি সে তার নিজেকে প্রতি মুহূর্তে আপডেট করতে না থাকে। ৫০,০০০ টাকা এখন খুব বেশি টাকা নয়। অনেকে হয়তো বলবে যে অনেক টাকা। আসলে কিন্তু খুব বেশি টাকা নয়। যদি বাজারে যান তাহলে বুঝবেন হুম, কাঁচা হুম, বাজার হুম, করে শেষ করতে পারবেন। তো এই ৫০,০০০ টাকা আমি মনে করি ইনভেস্ট ইন ইয়োরসেলফ। কারণ যদি আপনি ব্যাংকে রাখেন ৫০,০০০ টাকা বা সঞ্চয়পত্র কিনেন, আপনি হয়তো ৳৫০০ পাবেন। হুম। তার থেকে আবার 10% ট্যাক্স কাটবে। তাহলে থাকবে হচ্ছে ৳৫০০ থেকে আরো ৳৫০ কেটে নিবে। তাহলে ৳৪৫০ থাকবে। বাট ৳৫০,০০০ দিয়ে যদি আপনি নিজেকে উন্নত করতে পারেন, নিজেকে ট্রেন করতে পারেন, নিজের মনকে টিউন করতে পারেন, হুম। তাহলে দেখবেন যে প্রতি মাসে আপনি ৳৫০,০০০ আর্ন করতে পারছেন। বাট এটা নিজেকে চিন্তা করতে হবে। অনেকে বলবে যে কোথায় ইনভেস্ট করব, হ্যাঁ। কি করব বুঝতে পারি না। সেজন্যে সেজন্যে অনেক জায়গা আছে, অনেক প্রফেশনাল আছে যাদের সাথে কথা বলার সুযোগ আছে। মানে আগ্রহ থাকতে হবে। একটা কথা আছে যে বোঝে সে খোঁজে। হুম। আর যে খোঁজে সে পায়। ওকে? তার মানে ইউ নিড টু ফাইন্ড ইট আউট। তার আগে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমি কি খুঁজবো, কি করব? এজন্য আমি একটা কথা বারবার বলি যে সিট উইথ ইয়োরসেলফ। কারো সাথে বসা দরকার নেই। আপনি স্রষ্টার এক অপূর্ব সৃষ্টি, ইউনিক সৃষ্টি। আপনার মতো সৃষ্টি পৃথিবীতে আগে কখনো আসে নাই, ভবিষ্যতেও আসবে না। আপনি এক পিস। আল্লাহর সৃষ্টিতে কিন্তু দেখবেন যে কোনো ২ পিস নাই। সব কিন্তু খুব অদ্বিতীয় এবং ইউনিক। তো এই যে ইউনিক মানুষটা, আপনার মধ্যে অনেক সক্ষমতা আছে। আপনি নিজেকে ওইভাবে তৈরি করে ফেলেন। আপনার নিজের ক্ষমতাকে জাগ্রত করেন। আপনি নিজেকে বুঝতে শেখেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে নিজের সাথে বসেন। কেন? হুম, হুম, হুম। নিজের সাথে বসা মানে নিজের সাথে বসে চিন্তা করা। যে আমি কি করব? কোথায় আমার কাজ করা দরকার? আমার সক্ষমতা কোন দিকে? অনেকে দেখবেন পাতা দিয়ে যদি বাঁশি বাজায় তো বাঁশি বাজায়। আর আমি বাঁশি দিয়ে বাজালে বাঁশি বাজাই না। তার মানে প্রত্যেকের কিন্তু একেকটা ট্যালেন্ট থাকে একেক দিকে। হ্যাঁ। তাহলে যার যেদিকে ট্যালেন্ট এবং যার যেদিকে ন্যাক আছে, যার হার্ট যেখানে ছুটে, তার সেদিকে কাজ করা উচিত। তাহলে সে সারাদিন কাজ করতে পারবে, সে টায়ার্ড হবে না। যেমন দেখেন, আমি একসময় ব্যাংকে কাজ করেছি প্রায় টানা ২২ বছর। তার মধ্যে ১৪ বছর ব্যাংকে ম্যানেজারি করেছি। তো তারপরে এটা ১৫ সালে আমি এই জীবনের ইতি টানতে পেরেছি আল্লাহর রহমতে। তারপর থেকে কিন্তু I am flying like a bird. আমি বিভিন্ন কোম্পানির কনসালটেন্ট, ট্রেন করি, লিখি, যা ইচ্ছা তাই করি। পারলে দিনের বেলা যখন আমার ভাল লাগে না আমি রেস্ট নেই। মানে আমার কাজের নিয়ন্ত্রণ আমার কাছে মূলত। হ্যাঁ। এই যে আমি বলছিলাম যে আমি এখন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত কাজ করি। বাট I don't get tired. কিন্তু যদি আমি কাউকে বলি যে ভাই তুমি আমার জন্য কাজ করো সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করো, সে টায়ার্ড হয়ে ঘুমিয়ে যাবে। হ্যাঁ। বিকজ আমি যে কাজ করছি সে কাজের সাথে আমার হার্ট মিশে আছে। তো আপনি যে কাজ করেন, সেই কাজ যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি টায়ার্ড হবেন না। তাহলে আমি বলছি যে ৳৫০,০০০ সেখানে ইনভেস্ট করেন। দেখেন যে সেখানে ইনভেস্ট করে আপনার আ নিজের স্কিল যে ডেভেলপ হবে, সেই স্কিল দিয়ে কি করা যাবে? নিজের সাথে বসে এগুলো ঠিক করেন। করার পরে তারপরে একটা কোর্সে ভর্তি হন। একটা সেমিনারে অ্যাটেন্ড করেন। একটা বই কেনেন। কারণ একটা যেটা দরকার আপনার একটা ক্রুশিয়াল আইডিয়া ১ম। তারপরে সেই আইডিয়া নিয়ে সেটা নিয়ে কাজ শুরু করা। দেখবেন যে কোনো মানুষ যখন কাজ শুরু করে, তখন সে অনেকগুলা পথ পায়। হ্যাঁ? এবং বিল গেটস একটা কথা বলছে আপনারা জানেন যে, আ বলছে যে, "আমি কখনো দেখি নাই যে কোনো পরিশ্রমী মানুষ মানে দারিদ্র্যে ভুগতেছে বা সে আ আ মানে আর্থিক অস্বস্তিতে আছে। হুম, হুম। কিন্তু অনেক মেধাবী মানুষ আছে, যারা অনেক আর্থিক অস্বস্তিতে আছে। কারণ তারা পরিশ্রমী না।" সুতরাং নিজেকে খাটাতে শেখেন। হিউম্যান মেশিন
এটা একটা মিরাকল মেশিন। এটা প্রচন্ড মানে কষ্ট সহিষ্ণু, অনেক কষ্ট সহ্য করতে পারে, অনেক স্যাক্রিফাইস করতে পারে। আপনার জীবন, আমার জীবন, এটা খুব মূল্যবান, বাট এটাকে মূল্যবান করে তোলার দায়িত্ব আমাদের নিজেদের। সুতরাং 50,000 টাকা এটাকে কিভাবে আরেকটু ভ্যালুয়েবল করা যায় সেদিকে ইনভেস্ট করুন। এই হচ্ছে ঠিক আছে স্যার। আমার কথা। স্যার 50,000 টাকা থেকে একটু যদি উপরের দিকে আসি, ধরেন অনেককে জিজ্ঞেস করলে যে তোমার ফিন্যান্সিয়াল গোল কি? অনেকে বলে যে আমি কোটিপতি হতে চাই। কারণ কোটিপতি কথাটার একটা বেশ ওজন আছে, দাম আছে। একটা সোশ্যাল স্ট্যাটাসের সাথেও জড়িত যে অমুক কোটিপতি। স্যার কেউ যদি আপনার কাছে এসে বলে যে স্যার আমি কোটিপতি হতে চাই, তার প্রতি আপনার পরামর্শ কি হবে? এটা খুব, আমি তখন ১ম এই তাকে বলব, এটা খুব মজার উত্তর হবে। সেটা হচ্ছে আমি বলব যে তোমাকে বারণ করছে কে কোটিপতি হতে? হও। এবং এখান থেকে কিন্তু তার উত্তর শুরু। আপনি যদি কোটিপতি হতে চান, তাই ইট উইল টেক সার্টেন টাইম। কিন্তু ১ম এ যেটা হতে হবে, আপনার মনে, মনে কোটিপতি হতে হবে। একটা কথা আছে যে ফার্স্ট ফেক ইট, হুম, হুম। দেন মেক ইট। যে ১ম এ এটা মিথ্যাভাবে নিজে বিশ্বাস করো। তারপরে আস্তে, আস্তে এটা করে ফেলো। কারণ ওই যে বলছিলাম যে মানে সাবকনশিয়াস মাইন্ড সত্য মিথ্যা বুঝে না। বুঝে না। মানে আমি বলব যে ১ম এ যে তুমি তোমার মনকে বোঝাও যে তুমি কোটিপতি হবা। তার মানে আমি একটা স্বপ্নের মধ্যে ঢুকলাম যে আমি একজন কোটিপতি হব। এর পরের কাজটা হচ্ছে কোটিপতি হওয়ার জন্যে হোয়াট আই নিড টু ডু। নিজের কাছে আমি 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 আমার কাছে এরকম প্রশ্ন এসছে, আমার সাথে পার্সোনাল কনসালটেশন সেশনে অনেক প্রশ্ন হুম, করছে। আমার কথা হচ্ছে যে তুমি যে কোটিপতি হতে চাও, ডু ইউ নো হোয়াট কোটিপতি ইজ? তো বলল স্যার বুঝি ১০০ লাখে ১ কোটি। আচ্ছা, দ্যাট ইজ এ গুড থিং যে ১০০ লাখে ১ কোটি তুমি এটা বুঝো। তার মানে ১০০ টা ভাগে মানে ১ লাখ টাকা করে ১০০ জায়গায় রাখলে ১ কোটি টাকা হবে, তুমি এটা বুঝো। ফাইন। এর পরের কাজ হচ্ছে আমি যে টাকা তো আমার কাছে নাই। টাকা আপনার পকেটে আছে, আরেকজনের পকেটে আছে, মিশুর পকেটে আছে, এসব আছে। বাট এই টাকাটা তো আমার নিয়ে আসতে হবে। তাহলে এর পরের প্রশ্নটা হচ্ছে যে আমি যে আমাকে যে কেউ টাকা দিবে, তাহলে আল্টিমেটলি আমি তার জন্য কি করব? হুম। আমাকে তো কিছু একটা দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি যে কোন প্রোডাক্ট যখন কেউ আমাকে দেয়, তখন সে আমাকে কি দেয়? একটা প্রোডাক্ট দেয়, আমি তাকে টাকা দেই। কিন্তু সে মূলত কি দেয়? প্রোডাক্টটা এমন একটা দিল আমি ব্যবহার করতে পারলাম না। সে আমার জীবনে ভ্যালু অ্যাডিশন করল। তার মানে সেও আমাকে একটা মূল্য দিল। সে দিল ভ্যালু। আর আমি তাকে দিলাম টাকা। তো সুতরাং যে ১ কোটি টাকার মালিক হবে, তাকে ঠিক করতে হবে যে আমি ১ কোটি টাকা কতদিনে মালিক হতে চাই। ধরেন আমি ৫ বছরে মালিক হতে চাই। হুম। তাহলে ৫ বছরকে এবার কাট করে ফেলেন। ৫ ভাগে ভাগ করেন। তাহলে আমার ১ বছরে ২০ লাখ করে ইনকাম করতে হবে। তো ২০ লাখ মানে ১ বছরে ২০ লাখ মানে পার মান্থ ১ লাখ সামথিং। ১.৫ লাখের একটু বেশি বা এরকম। এবার আসেন যে ১.৫ লাখ টাকা যে আমি পার মান্থ আমাকে লোকজন দিবে, আমার কাছে কিচ্ছু নাই। তাহলে তো ১.৫ লাখ টাকার মতো টাকা আমাকে কিছু দিতে হবে। হয় দিতে কোনো হবে। পণ্য দিতে হবে অথবা কোনো সার্ভিস দিতে হবে। পণ্য দিলে আবার পণ্য প্রকিউর করতে হবে। তার একটা দাম আছে। তাহলে আমি লাভ করতে হবে আমার ১.৫ লাখ টাকা। আর আমি যদি সার্ভিস দেই তাহলে শুধু আমার শ্রমকে বেচবো। তাহলে এবার সে চক আউট করবে যে সে কি করলে তার মাসে ১.৫ লাখ টাকা বা ১.৫ লাখ টাকা একটু বেশি আসতে পারে। তাহলে মাসে এত যদি হয় তাহলে পার ডে তার ইনকাম কত করতে হবে? এই যে লিখে ফেলতে বলেছি আমি। হুম, হুম, হুম। তো তারপরে এবার দেখবেন যে তার যে সক্ষমতা আছে, হয়তো সে ভিডিও এডিট করতে পারে। হুম। তো এখন দেখা দরকার যে ভিডিও যদি এডিট করে Fiverr, Upwork এসব জায়গাতে কাজ করতে পারে, বা এখন অনেক প্রাইভেট চ্যানেল আছে তারা এডিট করে নেয়। তো তার কি সেই মানে মার্কেট ভ্যালু ওরকম আছে কিনা? হ্যাঁ। যদি না থাকে তাহলে তার কোন লেভেলে ভিডিও এডিটিং শিখলে সে একটা ভিডিওতে হয়তো কেউ এডিট করে ৳৬০০ পায়। তাহলে কোন লেভেলে এডিট করতে শিখলে সে ৳৬,০০০ পাবে। হুম। এখানেই তার মানে তার কোয়ালিটি হ্যাঁ। ইমপ্রুভমেন্ট এর ব্যাপার আছে। মানে এটা নিয়ে সে কাজ করতে থাকবে। বিলিভ ইট, যখন এই এতগুলা ধাপ পেরিয়ে সে কাজ করতে থাকবে, করতে, করতে সে একসময় ঠিকই পথ পাবে যে ১ মাসে ১.৫ লাখ, পৌনে ২ লাখ টাকা ইনকাম করার কোনো বিষয় না। এবং আসলেই বিষয় না। কারণ অনেক মানুষ আছে তাদের পার আওয়ার চার্জ $২৫,০০০। কেউ আছে $১,০০,০০০ পার আওয়ারে ইনকাম করে। কারা তারা? তাদেরও ২ টো চোখ, এই আমাদের মতোই তো অবস্থা। কিন্তু তারা তাদের নিজেদেরকে উন্নত করে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে তাদের কাছ থেকে ১ আওয়ারের সার্ভিস ওই মূল্যতে কিনে। হুম। যেমন আমি বলি আমার কথা, আমারও কিন্তু পুরা রেট শিট আছে। যে আমাকে ১ ঘন্টা কাজে লাগালে আমার এত টাকা দিতে হবে। আমাকে যদি ২ ঘন্টা খাটান আমাকে এত দিতে হবে। আমি বলছি নো, আর বাকি সময় আমি কেন ফ্রি সময় দিব? দিব, ইয়েস। সমাজের কোনো ডিস্ট্রেসড ম্যান হ্যাঁ। যার সময় দরকার আমার কাউকে সেবা করা দরকার, দ্যাট আই উইল গিভ। বাট কোনো মানে প্রফেশনাল কোনো ওয়েতে আমি মানুষকে হেল্প করতে বসছি, আমাকে টাকা দিতে হবে। ডেফিনিটলি। তারপরে আমি হেল্প করব। আর যদি বলো না আড্ডা মারবা, ওকে ফাইন। আমি পুরা খাওয়াবো, কোনো সমস্যা নেই। বাট when it is professional thing তখন মানে পুরা আ মানে টাইমের একটা ভ্যালু থাকতে হবে। মূলত বুঝতে হবে কি জানেন? মূলত বুঝতে হবে আমাদের জীবনের সবচাইতে ইম্পোর্টেন্ট কোনো রিসোর্স না, কোনো টাকা না।
সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার টাইম, কারণ আপনার জীবনই হচ্ছে সাম টোটাল অফ সাম মোমেন্টস। তো তাই যদি হয়, তা আমার ১ ঘন্টা কি এত সহজ নাকি যে আমি আপনাকে বিনা পয়সায় দিব? আমি কতদিন সময় পাবো পৃথিবীতে? সরি, আমাকে হয়তো অনেকে ভুল বুঝবেন, বাট মানে এভাবে ভ্যালুয়েশন করা দরকার। হ্যাঁ, কারণ আপনি যদি ৳১,০০,০০,০০০ মালিক হতে চান, তাহলে আপনার সময়কেই আসলে আপনাকে বিক্রি করতে অবশ্যই, হবে। অবশ্যই। আপনার সময়কে এনগেজ করতে হবে, করে অন্যের জীবনে ভ্যালু এড করতে হবে। করলে যদি বেশি ভ্যালু এড করতে পারেন, সে আপনাকে বেশি পে করবে। আর যদি কোনো ভ্যালু এড করতে না পারেন, সে আপনাকে একটা বকা দিবে। আর যদি একেবারে কম ভ্যালু এড করেন, তাহলে আপনাকে কম পয়সা দিবে। সুতরাং ব্যাপারটা কিন্তু ওখানেই, যে হাউ মাচ ভ্যালু ইউ আর এডিং টু আদার পিপলস লাইফ। স্যার হুম, এই আপনার এই কথা থেকে আরেকটা জিনিস মাথায় আসলো। ধরেন কেউ একজন হচ্ছে কিছু টাকা এরকম জোগাড় করে ফেললো। সো ধরা যাক তার কাছে বেশ বড় অ্যামাউন্টের এখন টাকা আছে। কিন্তু ইনফ্লেশন রেট তো এখন হচ্ছে বেশ হাই। সো সে যদি চিন্তা করে আমি কি টাকাটা ব্যাংকেই ফেলে রাখবো? তাহলে ইনফ্লেশনের সাথে, সাথে হচ্ছে আমার রেটটা কমতে থাকবে বা হচ্ছে ভ্যালুটা কমতে থাকবে। নাকি আমরা হচ্ছে অন্য কিছু করব? যে আমি ব্যাংকে রেখে দিলে এখান থেকে হয়তো কেউ একটা ইন্টারেস্ট পাবে বা এখান থেকে লাভবান হবে। তো এই ইনফ্লেশনের রেটের সাথে এই যে ইন্টারেস্টের রেটটা, এইটা আসলে অনেকে সম্পর্কটা কি এটা আসলে বুঝতে পারে না। সো এইটা কি সহজে আসলে বুঝার কোনো উপায় আছে? খুব সহজ ব্যাপারটা, মানে যদি বুঝতে চাই আমরা খুব সহজ। হুম, আর বুঝতে না চাইলে সাংঘাতিক কঠিন। ব্যাপার হচ্ছে ইনফ্লেশনটা একটু বোঝার দরকার আসলে। এখন ইদানিং আ সবাই ইনফ্লেশন নিয়ে কথা বলছে। কারণ প্রচুর মিডিয়াতে কথা হচ্ছে এগুলা নিয়ে। ইনফ্লেশন কিন্তু এটা একটু বোঝা দরকার। আমরা যারা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কাজ করি, যে ধরেন ন্যাশনাল একটা ইনফ্লেশন রেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করে, বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করে যে আমাদের ইনফ্লেশন রেট এই মাসে এত, এই মাসে এত, এই মাসে এত। কখনো ৯.৫, কখনো ১০, কখনো ৯, কখনো ৬। যাই হোক না কেন, একটা রেট অফ ইনফ্লেশন আছে। এই ইনফ্লেশনটা হচ্ছে মানে গভর্নমেন্ট একটা হিসাব করে হুম, যে বান্ডল অফ কনজিউমেবল গুডস। হ্যাঁ, টোটাল যে মানুষ যেসব দ্রব্য কিনে, তো অসংখ্য প্রোডাক্ট আছে, সেটা এভারেজিং করে, কম্পেয়ার করে, হুম, টাইমের হুম, সাথে পার্সেন্টেজ করে বের করে। একটা ফর্মুলা আছে। তাহলে এটা হচ্ছে, কিন্তু এই যে ইনফ্লেশন রেট, এটা কিন্তু ন্যাশনাল ইনফ্লেশন রেট। কিন্তু আপনার ইনফ্লেশন, আমার ইনফ্লেশন, তার ইনফ্লেশন কিন্তু এক না। এটা কিন্তু আমরা কেউ ওইভাবে চিন্তা করি না। হুম, বাট হুম, চিন্তা হুম, করে দেখেন যে কেউ হয়তো অসংখ্য জিনিস উপভোগ করে। হ্যাঁ, আমি হয়তো অল্প কিছু জিনিস, আমি চাল, ডাল, আটা এগুলা মানে আমি আমি উপভোগ করি। আমি খাই। তো প্রশ্ন হচ্ছে যে আমার পার মান্থ যে কস্ট হয়, আমি যার পেছনে টাকা ব্যয় করি, তার সাথে যদি একটা সময়ের কম্পারিজন করে পার্সেন্টেজ করি, তাহলে আমার ইনফ্লেশন একরকম হবে, আপনারটা হ্যাঁ, একরকম হবে, তারটা একরকম হবে। এজন্য ব্যক্তিগত ইনফ্লেশন রেট ইস ভেরি ইম্পোর্টেন্ট, এবং এটা কিন্তু যারা মানে স্বল্প আয়ের মানুষ, তাদের কাছে ইনফ্লেশন রেট বেশি যদি আপনার ডেইলি নেসেসিটিস এর দাম বেড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, তো এখন এটা গেল একটা বোঝার একটা ব্যাপার। ইনফ্লেশন মূলত যেটা করে, আপনার পার্চেজিং পাওয়ার কে কেড়ে নেয়। ৳১০০ যদি আপনার ইনকাম থাকে, ধরেন গত বছর ৳১০০ মানে আপনার আপনার কাছে ছিল, সেটা আপনার ঘরেই রাখা আছে। হুম, এখন ওই ৳১০০ নোট কিন্তু দেখতে একই রকম, কিন্তু মূল্য কিন্তু এক নেই। না, কারণ ৳১০০ দিয়ে হয়তো তখন ২ কেজি চাল কিনতে পারতেন। এখন আপনি ১.৫ কেজি কিনতে পারবেন। তার মানে এই ১.৫ কেজি, ০.৫ কেজি চালের দাম কিন্তু এই সময় খেয়ে ফেলেছে। হ্যাঁ, তার মানে ইনফ্লেশন এর সময় একটা খুব ফ্যাক্টর। তাহলে এই জিনিসগুলো আগে আসলে প্রথমত বোঝা দরকার। যে ইনফ্লেশন কি? এই ব্যাপারগুলোর জন্যই আমি যে আর্থিক লিটারেসির কথা বলি, যে পার্সোনাল ফাইন্যান্স লিটারেসি সবার জানা উচিত। এই যে মাথার মধ্যে প্রশ্ন এসছে আপনার, তার মানে ইউ হ্যাভ দ্যা মানে ইনটেনশন টু আ মানে নো যে এটা আসলে কি? তাহলে বুঝলেন যে এটা মানে পার্সেসিং পাওয়ার কমিয়ে ফেলে। হুম, তাহলে হুম, আমার কথা হচ্ছে যে গত বছর আমার যে টাকা ছিল, তার যে পার্সেসিং পাওয়ার ছিল, এবছর আমার সেই টাকাকে বাড়িয়ে এমন একটা স্টেজে নিতে হবে যেন পার্সেসিং পাওয়ারটা সেম থাকে। তাহলে হলো কি? তাহলে আপনি ইনফ্লেশনকে কাভার করলেন, লস হুম, হলো না। হ্যাঁ, আর যদি তার উপরে যেতে পারেন, তাহলে আপনার বেনিফিট হবে। প্রফিট। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে যে আপনি কিসে ইনভেস্ট করবেন ইনফ্লেশনকে কাভার করার জন্য? ইউ নিড টু লুক ফর যে আপনার আসলে কোথায় কি অবস্থা। ইনভেস্ট করার সময় ১ম এ আপনার সমান রেটে আপনি ইনভেস্ট করবেন কিনা, একটু যদি বেশি চান, তাহলে আপনাকে খুঁজতে হবে। খুঁজতে হলে আমাদের দেশে তো বেশি অপশন নাই। আমাদের এখানে কারেন্সি মার্কেট নেই, কমোডিটি মার্কেট নাই। আমাদের এখানে মানে ক্রিপ্টোকারেন্সি এখনো বৈধভাবে চালু হয়নি। আমাদের এখানে কি আছে? মানে আপনি ব্যাংকে রাখতে পারেন, সঞ্চয়পত্র কিনতে পারেন। তারপরে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, রিয়াল এস্টেটে ইনভেস্ট করতে পারেন। যদি গোল্ডে ইনভেস্ট করতে পারেন, যদিও সাধারণ মানুষ আমাদের এখানে এরকম গোল্ড ব্যবসার সাথে জড়িত না। যারা গোল্ডের দোকান দেয়, তারা ব্যবসার সাথে হুম, জড়িত। তারপরে আরেকটা কি করতে পারেন, জমি কিনতে পারেন বলেছি। আরেকটা জিনিস এখন নতুন আপনি করতে পারেন, সেটা হচ্ছে ট্রেজারি বন্ড কিনতে পারেন। গভর্নমেন্টের ট্রেজারি বন্ড। তো ট্রেজারি বন্ডের এখন রেট মানে ১১, ১১.৫, ১২ মনে হয়। তো এটা আবার কিন্তু ফিক্সড না। এটা পরিবর্তনশীল। কারণ এটা মার্কেটের উপরে বেস করে মানে এটা নির্ধারিত হয়। এখন হয়তো ভালো যাচ্ছে, হয়তো ২ বছর পরে এটা এই রেট নাও থাকতে পারে। কখনো তো এত ভালো ছিল না।
ডলার সংকটটার বিভিন্ন কারণে হয়েছে। তাহলে এই যে অনেকগুলো এরিয়া আপনার বয়স অনুপাতে এবং আপনার প্রয়োজন অনুপাতে যে আপনি মানে কোথায় ইনভেস্ট করবেন সেটা ঠিক করবেন। যে আপনার যদি লিকুইডিটি দরকার হয় এবং লিকুইড অ্যাসেট মানে অ্যাসেটের প্রশ্ন আসে, তখন আপনি ব্যাংকে রাখবেন যেখানে ভালো দিচ্ছে, মানে মানে মেয়াদি আমানতে। তারপরে অর্থ সঞ্চয়পত্র কিনবেন। আর যদি এমনটি হয় যে না, আমি লং টার্মে আমি ভালো বেনিফিট চাই, তাহলে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে রিয়েল এস্টেটের ক্ষেত্রে আবার আপনি অ্যাপার্টমেন্ট কিনতে পারেন, ল্যান্ড কিনতে পারেন। তো সেক্ষেত্রে লং টার্মে হয়তো একটা ভালো ক্যাপিটাল গেইন হবে যদি আপনি ভালো মতো জায়গাতে কিনতে পারেন। আবার স্টক মার্কেটে ইউ ক্যান ইনভেস্ট ফর এ লং টাইম। সেখান থেকে আপনার ভালো রিটার্ন আসতে পারে। যদিও আমাদের স্টক মার্কেট ইজ ভেরি ভোলাটাইল এবং এখন মার্কেট খারাপ যাচ্ছে। আমি মনে করি এখন বাইং মার্কেট। বিয়ার মার্কেট সবসময় কিছু লোক কিনে আর অধিকাংশ লোক বেরিয়ে যায়। তো এই সব চিন্তা করে আপনার লিটারেসি দিয়ে, আপনার প্রুডেন্স দিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আপনার ফান্ড কোথায় রাখবেন, কি করবেন। তবে এখানে একটা কথা বলে রাখা দরকার, যে সেটা হচ্ছে ডোন্ট পুট অল অফ ইউর এগস ইন ওয়ান বাস্কেট। এর একটা কথা আছে। বাস্কেট বলতে আমি সেক্টরাল বাস্কেটের কথা বলছি, যে আপনি শুধু শেয়ার মার্কেটে আপনার সব টাকা রাখেন না, আপনি শুধু ল্যান্ডে আপনার সব টাকা রাখেন না, আপনি শুধু গোল্ডে আপনার সব টাকা ইনভেস্ট করেন না। রাদার ইউ ডিজাইন ইউর পোর্টফোলিও ইন সাচ এ ওয়ে যেন একটা মার্কেটের বিপদ হলে যেন আপনি বিপদে না পড়ে যান, আপনার জন্য ইনফ্লেশনটা কভার করা যায়, অন্তত যেন লসটা না হয়, খুব বেশি লাভ না হলো। কারণ যদি লস না হয়, ইনফ্লেশনকে কভার করে যদি আপনি সামনে যান, তাও তো আপনার 10% মতো প্রতি বছরে আপনার মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট হতে হবে, মোর দ্যান 10 হতে হবে। তো তাই যদি হয়, তাহলে দেখবেন যে একসময় যে আপনার প্রচুর টাকা হয়েছে এবং আপনি রিটায়ারমেন্টের পরে চলতে পারছেন। আর যদি ভালো ইনভেস্টর আপনি হন, যদি মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনার 22%, 23-4% হয় বা 50% হয়, তো ফেয়ার এনাফ। কিন্তু তার জন্য আপনাকে এডুকেটেড হতে হবে, আপনাকে পুরো জিনিসটা বুঝতে শিখতে হবে। আপনাকে মাইক্রো ইকোনমিক ভিউ, ম্যাক্রো ইকোনমিক ভিউ, ওয়ার্ল্ড ইকোনমি ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে কোন দিকে যাচ্ছে, কি হতে পারে। মানে যদি না বুঝেন তাহলে হবে কি, এমন একটা ক্ষেত্রে আপনি ইনভেস্ট করা শুরু করলেন, দেখলেন যে কয়েকদিন পরে ওই ক্ষেত্রের অবস্থা খুব খারাপ। যেমন এখন আমি মনে করি যে এআই রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট যদি কেউ করে, তাহলে ইট ইজ গ্রোয়িং। এটা এখনো অনেকটা সময় এটা গ্রো করতে থাকবে। সুতরাং এখানে ইনভেস্টমেন্ট ফিজিবল হবে, কিন্তু বুঝতে হবে তো যে আমি কোথায় যাব। আবার এআই রিলেটেড আমাদের তো এখনো কোনো স্টক, কোনো আইটেম যুক্ত হয়নি। তো ইট ইজ অল অ্যাবাউট এডুকেশন, ইট ইজ অল অ্যাবাউট ইনফরমেশন দ্যাট ইউ নিড টু নো। এবং এই ক্ষেত্রে যারা ইনভেস্টমেন্ট, যেমন আমাদের কাজ কি, যখন কেউ তার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও সাজাতে চায় যে কোন খাতে স্যার কি করব, কি করতে পারি, তখন আমরা একটা গাইডলাইন দিই যে তুমি এইভাবে করো। কিন্তু তার আগে যেটা দেখা দরকার সেটা হচ্ছে আমি কেন এটা করছি। আমার শুধু ইনফ্লেশন রোধ করা তো আমার বিষয় না, আমার একটা আর্থিক প্ল্যানিং থাকতে হবে, যে আমার লং টার্ম, মিড টার্ম, শর্ট টার্ম একটা প্ল্যানিং থাকবে, যে আমি কোথায় যাব ফিনান্সিয়ালি। আমার বয়স এখন 30, আমি 50 বছরে আমার আর্থিক অবস্থা কোথায় নিতে চাই, 60 বছরে আমি কোথায় নিতে চাই। যদিও আনসার্টেনিটি যেটা অনিশ্চয়তা, এটা একটা মেজর ফ্যাক্টর। যে কোনো সময় আমরা মরে যেতে পারি, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তারপরেও আমার লাইফ টাইমের একটা প্ল্যানিং আমার থাকতে হবে। পাশ্চাত্যের লোকজন এই প্ল্যানিং এ এগিয়ে আমাদের চাইতে। এই জন্য তাদের মানে দেখবেন যে অনেকেরই মানে আজ রাজা কাল ফকির এই অবস্থা কম। আবার হয়েছে অনেকে রাজা কাল ফকির যাদের আর্থিক লিটারেসি ছিল না। যে ধরেন হঠাৎ করে একজন এক লটারিতে পাইছে $20 মিলিয়ন, দেখুন 2 বছরে $20 মিলিয়ন শেষ, 3 বছরের মধ্যে আবার সেই রেস্টুরেন্টে কাজ করে। এটা ইট ইজ অল অ্যাবাউট ইললিটারেসি অফ মানে অন পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট। বুঝতে পেরেছি স্যার। স্যার ওই যে ইনভেস্টমেন্টের খাতগুলো বললেন, যেমন রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে অনেকে ইন্টারেস্টেড না। সো তারাও তো চাইলে হচ্ছে এই যে ল্যান্ড কিংবা রিয়েল এস্টেট এগুলোতে হচ্ছে ইনভেস্ট করতে পারে। অবশ্যই পারে। সেটাতে তো কোনো সমস্যা নেই। অবশ্যই পারে। স্যার আরেকটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে যারা বাইরে থাকেন, প্রবাসী, তারা তো হচ্ছে দেশে টাকা পাঠান আত্মীয়-স্বজনের কাছে বা কোনো একটা জায়গায় সেভিংস করার চেষ্টা করেন। সো এরকম অনেক গল্প আমরা শুনতে পাই প্রতিনিয়তই, সোশ্যাল মিডিয়াতে আসে, যে তারা হয়তো অনেক বছর বিদেশে ছিলেন, কিন্তু হচ্ছে এসে এখন আর কিছু করতে পারছেন না, বা দেখা যাচ্ছে যে তার তেমন আসলে কোনো সম্পদ গড়ে ওঠেনি। তো এই জায়গায় আসলে সমস্যাটা কোথায়? কারণ তিনি যখন বিদেশে ছিলেন তিনি কিন্তু টাকা কম কামাচ্ছিলেন না, ভালোই কামাচ্ছিলেন এবং সেটা দেশে পাঠাচ্ছিলেনও। সো হোয়াটস মিসিং স্যার? ব্যাপার হচ্ছে আমি তো এখন মানে প্রবাসী অনেকের সাথে মানে সম্পর্কিত। মোর দ্যান লাখস মনে হয় ভদ্রলোকেরা আমার সাথে যুক্ত, এবং অনেকেই তাদের অসংখ্য সমস্যার কথা আমাকে বলেছেন। এই যে সমস্যাটা, এটা মাল্টিপল সমস্যা। আচ্ছা। এই সমস্যা বিভিন্ন ডাইভার্সিফাইড সমস্যা, এক একজনের সমস্যা এক এক রকম। এবং মজার ব্যাপার হচ্ছে এই বেদনার এক একটা মহাকাব্য।
আপনি যদি প্রত্যেকের বেদনা শুনেন তাহলে দেখবেন যে আপনি একটা করে উপন্যাস লিখতে পারবেন, এত। কিন্তু এর মূলে আমি মনে করি, বললাম তো মাল্টিপল, কিন্তু মূলে একটা জিনিস, সেটা হচ্ছে দ্য পার্সন বিহাইন্ড দি সিন, মানে প্রবাসে যিনি যাচ্ছেন হ্যাঁ, হ্যাঁ। উনার আর্থিক বিষয়ে সচেতনতার প্রচন্ড অভাব। আর আর্থিক বিষয়ের হয়তো টাকা কামাতে হবে সেটা বুঝে, কিন্তু টাকাকে ম্যানেজ করার ওই জ্ঞান তো একজন মাস্টার্সের ছেলেরই নাই আমাদের দেশে। হ্যাঁ। তো এরা তো অধিকাংশ ক্ষেত্রে যারা বিদেশে যাচ্ছে অল্প শিক্ষিত, হয়তো মানে বা আমাদের এখানে লেস ইকুইপড লোকজন, হ্যাঁ, তারা হ্যাঁ। যাচ্ছে বিদেশে, ফলে তাদের ওই জ্ঞান আরো কম, ওরকম। থাকার কথা না। কারণ যেহেতু সেই স্কুলে হয়তো অল্প কিছুদিন গেছে আর স্কুলে তো শেখায় নাই। তো ফলে তাদের কিছু জিনিস ফোকাস করা দরকার আছে। সেটা হচ্ছে যে সে যখন দেশের থেকে বিদেশ যাচ্ছে তখন তার একটা জিনিস ঘটে, সেটা কি জানেন? যে দেশের প্রতি তীব্র মমত্ববোধ কাজ করে। নাথিং রং উইথ ইট। দেশের প্রতি না, মূলত এটা মূলত কাজ করে তার পরিবারের লোকজনের প্রতি, আর সেই জন্য দেশের প্রতি। তখন তারা যদি কোনো ভাই, কোনো চাচা, কোনো মানে বাবা বা মা কোনো কিছু বললে তখন সে জান দিয়ে করার চেষ্টা করে, কারণ সে প্রিয়জন ছেড়ে দূরে থাকে, এতদিন কখনো দূরে থাকে নাই। তো ফলে তখন তাদের কাছে যখন কেউ টাকা চাচ্ছে যে ভাই মানে আমাকে ৫,০০০ টাকা দাও, তার সঙ্গে সঙ্গে বলছে যে ৫,০০০ টাকা দেওয়ার মতো অবস্থা নেই, কিন্তু একজনের কাছ থেকে ধার করে হলো দিল, দিচ্ছে যে যে ঠিক আছে তোর আমি পরে দিব, ভাই চাইছে। এরপরে বোন চাচ্ছে, এরপরে বাবা মা বলছে যে দেখ বাসায় এত গরমে আমার একটা এসি দরকার। হয়তো কখনো এসির কথা চিন্তাও করে নাই, কিন্তু পাশের বাসায় একজন কিনেছে, তার এটা দরকার হয়ে পড়ছে। তো সুতরাং, এবং দরকারও আমি ফিল করি যে গরম, কিন্তু ওই ছেলের তো ওরকম মানে সামর্থ্য নেই। ফলে সে কি করছে, অনুরোধে ঢেকে গেলা এবং সম্পর্ক নষ্ট হবে, মুখ দেখাবে কিভাবে, এসব বিভিন্ন কারণে সে যা আয় করছে কখনো কখনো সেটা তো দিচ্ছে, আরো ধার করে দিচ্ছে। তাতে যেটা তার সংকট হচ্ছে, তার কাছে কিন্তু কোনো ফান্ড অ্যাকুমুলেট হচ্ছে না। এটা একটা সিনারিও বললাম, এরকম অসংখ্য বিষয় আছে। যেমন কালকে এক ভদ্রলোক আমেরিকা থেকে আমার সাথে সংযুক্ত হয়েছে আমার পার্সোনাল কনসালটেশন সেশনে। উনি বলে যে ভাই আমার কাছে বেশ কিছু লিকুইড টাকা আছে, কিন্তু কি করি বলেন তো? আমি বললাম যে আমি কয়েকটা খাতের কথা বললাম। আমি বলছি কেন এত উদ্বিগ্ন কেন? এটা আমার কয়েকজন জানে, তার আত্মীয়-স্বজনের মধ্যে বাংলাদেশে। কয় প্রতিদিন টাকা চায়। তারপর আমি বলছি যে দেন, ধার দেয়া তো ভালো। তো বলল না, তো ধার দেয়া ভালো ঠিকই, আমি উপকার করেছি মানুষের। কিন্তু ধার দিয়ে তো সম্পর্ক নষ্ট হচ্ছে। তো আমরা ছোটবেলা থেকে এটা জানি যে আপনি ধার দিবেন মানে সম্পর্ক নষ্ট হবে। আমি ধার দেয়াকে নিরুৎসাহিত করি না। ধার খুব লাগে। মানে বরোইং যেটা, এটা লাগে। কিন্তু কথা হচ্ছে যারা বিদেশে থাকে তাদেরকে কেয়ারফুল হতে হবে। যদি আপনাকে মনে রাখতে হবে যে যদি কাউকে টাকা দিয়ে তার সাথে সম্পর্ক মানে মেইনটেইন করতে হয়, তাহলে এই সম্পর্ক নষ্ট হবে কয়েকদিন পরে। কারণ টাকা দিয়ে আপনি মেইনটেইন করতে পারবেন না। কত টাকা আপনি আর্ন করেন? তাহলে এই একটা ব্যাপার। যে তারা যারা বাইরে যাচ্ছে তাদের ভালোবাসা জন্মাচ্ছে, তাদের কাছে কেউ কিছু চাইলে তারা না করতে পারছে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে তারা যে টাকাটা ইনকাম করছে তাদের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা থাকছে না যে এই টাকা দিয়ে আমি কি করব? তখন মনে হচ্ছে বোধহয় এই টাকা দিয়ে ইনকাম করব আর খরচ করব। কত বছর থাকবো জানি না, প্রেশার, এগুলো তো বললামই। তো আল্টিমেটলি যখন তারা দেশে ফিরে আসছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যা টাকা আয় করছিল সবটা দেশে পাঠিয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাকা যেটা দেশে পাঠিয়েছে সেটা তারা সম্পত্তি কিনেছে, তারা তাদের লাইফ খুব সুন্দরভাবে মেইনটেইন করেছে, কিন্তু তার জন্য কিছু রাখে নাই। আসার পরে সে আগে যাওয়ার আগে যেরকম একটা মানে গরিব মানুষ ছিল, কিছু পয়সা ছিল না, আসার পর আরো গরিব মানুষে পরিণত হয়ে গেছে। তো এটা মানে এটা সংক্ষেপে বলাটা ডিফিকাল্ট, স্পেসিফিক প্রশ্ন করলে তখন এটা বলা যাবে। কিন্তু মূলত আমি মনে করি যে সে নিজের সম্পর্কে কেয়ারফুল না। তবে তাদের জন্য একটা পরামর্শ, সেটা হচ্ছে 20-30-50 রুল, যেটাকে 50-30-20 রুল বলে পার্সোনাল ফাইন্যান্সে। সেটা হচ্ছে আপনারা যারা বিদেশে আছেন, যে টাকাটা আয় করছেন তার 20 ভাগ আপনার নিজের আয়ত্তে রাখবেন সঞ্চয় করে। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে যান, অথবা এখনো সুযোগ আছে বাংলাদেশে ওখান থেকে ইনফরমেশন দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে আপনি টাকা রাখতে পারেন। আর 30% টাকা আপনার ভালো লাগা, পরিবারের ভালো লাগা এদিকে যাক, আর 50% টাকা যদি আপনার পরিবারের ভরণ পোষণে ব্যয় হয়, দ্যাটস ফাইন। কিন্তু 20% এর বেশি যদি আপনি সেভ করতে পারেন, এটা যদি 30% হয় বা 40% হয় তাহলে আরো ভালো। কারণ আপনি যখন ফেরত আসবেন তখন আপনার হাতে যদি প্রচুর টাকা থাকে, তখন দেখবেন যে এয়ারপোর্ট থেকে শুরু করে বাড়ি পর্যন্ত আপনার সবাই খুব কদর করছে। আর যখন আপনি এয়ারপোর্টে এখন একজন নিঃস্ব মানুষে চলে আসবেন বিদেশ থেকে, তখন আপনার কেউই চিনবে না। ইভেন অনেক ক্ষেত্রে আমি দেখেছি বাবা মাও চিনছে না, যেটা খুব দুঃখজনক। সুতরাং টাকা আপনাকে শক্তিশালী করে, আপনাকে এম্পাওয়ার করে, আপনার সম্মানকে রক্ষা করে। টাকা অনর্থের মূল না। সুতরাং টাকার প্রতি বিদেশিদের যারা আছেন তাদেরকে বলি কেয়ারফুল হবেন, যেন আপনার টাকা, অর্জিত টাকা আপনার অধিকারে থাকে। ডেফিনিটলি স্যার, ডেফিনিটলি। স্যার, উইথ ডিউ রেসপেক্ট একটা প্রশ্ন যদি করি,
প্লিজ। সো এই যে জিনিসগুলো আপনি বললেন, এই রুলগুলো কি আপনি সবসময় পার্সোনাল লাইফে একদম টু দি পয়েন্ট 100% মেনে চলেন? নাকি কোথাও, কোথাও ব্যতিক্রম ঘটান? সত্যি কথা বলতে যে আমি একসময় এটা টু দি পয়েন্টে মেনেছি। এখন হুম, যে টু দি পয়েন্টে এখন আর মানা লাগে না। ওই যেটা হয় সেটা হচ্ছে এখন অভ্যাস হয়ে গেছে। কারণ unnecessary জিনিস আমি কিনি না। হুম, হুম। আ ইভেন আমি যেটা মনে করি যে আ রোজার ঈদ যেটা ঈদ উল ফিতর বলে, যে রোজার ঈদে আমার প্রতি বছর পাঞ্জাবি কিনতে হবে কেন? আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা। যে আমার ৫০ টা পাঞ্জাবি আছে বা কারো ৩০ টা আছে, কারো ১০০ টা পাঞ্জাবি আছে। তারপরেও রোজার ঈদে ১ টা ২ টো পাঞ্জাবি কিনতে হবে। আবার কেউ গিফট করবে। হুম। আমি ফিল করি যে না unnecessary expenses করা যাবে না। তো ফলে আমার মাথার মধ্যে এই সেট হয়ে গেছে যে আমি unnecessary expenses আসলেই করি না। না। আচ্ছা, এবং আমি যেটা করি আমার যে আর্নিং আসে তার একটা সার্টেন পোরশন আমি সেভ করি। তো এখানে ওই যে 50-30-20 যে বিষয়টা আছে, যে সার্টেন পোরশন আপনি যদি ইনকামের একটা সেভ করে ফেলেন, বাকি যে টাকাটা থাকলো সেই টাকা আপনি আপনার মতো করে খরচ করেন। কিন্তু যদি ১ম এ সেভ করতে না পারেন, তাহলে আপনি দেখবেন যে ঋণের মধ্যে ঢুকে যাচ্ছেন। হ্যাঁ। কারণ আমার একটা বাজেট আছে। I don't go beyond that budget, এবং আমি আমার আ নিজের যে within means চলার যে ব্যাপারটা এটা সবসময় চলি। তবে একটা কাজ করি, সেটা আপনাদের বলা দরকার, সেটা হচ্ছে যেমন কাঁচা বাজারে গেলে আমি দরদাম করি না। বেশিরভাগ কারণ মানে দরদাম করি না, এটা আবার আপনারা ইন্সপায়ার হয়েন না। যে আমার কিছু মানে লোক আছে তারা আমার জিনিসপত্র দেয়। মাছ কেনার জন্য ২-৩ জন আছে। মাংসের জন্য আছে, সবজির জন্য আছে। এদেরকে আমি কোনো ক্ষেত্রে একটু ছাড় দেই। হয়তো সপ্তাহে ১ দিন যাই বাজারে। তারা যদি ৳২-১০০ বেশি নেয়, আমি এটাকে খুব আমলে নেই না। কারণ তারা ৳২-১০০ বেশি নিলেও তারা যে যত্নটা করে, হুম, যে হুম, হুম। আন্তরিকতাটা দেখায় এবং যে ভালো প্রোডাক্ট সে আমার জন্যে মানে বেছে দেয়, সেটার মূল্য অনেক। এটা আমি ইনটেনশনালি করি যে ৳২-৫০০ এটা যদি ১ সপ্তাহে আমার কাছ থেকে বেশি নেয়, এটা বেশি না। কারণ মূলত তারা যে সার্ভিসটা আমাকে দিচ্ছে, ওই সার্ভিসটা অমূল্য। ওই সার্ভিসটা আমি তাদের কাছ থেকে টাকা দিয়ে কিনতে ডেফিনিটলি, পারতাম না। ডেফিনিটলি। জি, স্যার আমরা তো আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। জি, সো আমাদের মেইন অডিয়েন্স যারা, তারা কিন্তু মূলত ইয়াং পিপল। জি। আপনি 18 থেকে ধরতে পারেন 40 পর্যন্ত আমাদের অডিয়েন্স আছে অনেকেই এই অনুষ্ঠানটা যারা দেখছে। সো স্যার আপনার লাইফ থেকে তাদের জন্য যদি হচ্ছে মানে দুটো ৪ টে। একটা হচ্ছে ২ টো কাজ যেটা করা উচিত। আর ২ টো হচ্ছে না এই কাজ ২ টা একদমই করা যাবে না। এরকম যদি কোন পরামর্শ দিতে পারেন স্যার। এইটা এটা বলাটা একটু ডিফিকাল্ট, বাট তবুও আমি বলি, সেটা জি হচ্ছে স্যার। যেটা মানে এখনকার সময় যেটা এসছে, যে কোনটা করব তার হুম, চাইতে হুম। কোনটা করব না সেদিকে ফোকাস করা খুব দরকার। ওকে স্যার। ১ম কথা হচ্ছে যে আপনি যেটা করবেন না সেটা হচ্ছে আপনার জীবনের সময় বড় অমূল্য একটা বিষয়। সময়ের মূল্য দিবেন। মানে সময়কে অপচয় করবেন না। নাম্বার 1। আর নাম্বার 2 করবেন না হচ্ছে আপনার খরচ যেটা, সেটার জন্য আপনার ইনকামকে কখনো ছাপিয়ে না যায়। আপনি সবসময় আপনার মানে within your means, মানে ইনকামের মধ্যে চলবেন। এখানে কিন্তু দুটো হয়ে গেল, হ্যাঁ? হুম, সেটা হচ্ছে এপাশ-ওপাশ ভাইস ভার্সা। অবশ্যই আর স্যার। এটা আর যদি করবেন বলি, সেটা হচ্ছে যে নিজের প্রতি সুবিচার করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে পৃথিবীতে আমরা খুব অল্প সময় বেঁচে থাকি। আমাদের কিন্তু অনন্তকাল আমরা সময় পাই না। ফলে আমরা প্রচন্ডভাবে চেষ্টা করি একজন ভালো বক্তা হওয়ার, ভালো একজন ধনী হওয়ার, একজন ভালো চাকুরে হওয়ার। কিন্তু একটা চেষ্টা থেকে আমরা সারা জীবন দূরে থাকি, সেটা হচ্ছে ভালো একজন মানুষ হওয়ার। আমাদের প্রতি মুহূর্তের, প্রতিদিনের প্রচেষ্টা হওয়া দরকার যে আমরা যেন একজন ভালো মানুষ হই। ভালো মানুষ। শুধু ধনী মানুষ কিন্তু একজন ভালো মানুষ নাও হতে পারে। কিন্তু একজন ভালো মানুষ হওয়ার সাথে আপনি ধনী মানুষ হতে পারেন। আর যদি আপনার ভালোত্ব থাকে, সাথে ধন থাকে, তাহলে দুটো মিলে আসলেই তখন আপনি হ্যাপিনেস পাবেন এবং তখনই আপনি মূলত প্রকৃত ধনী। সুতরাং সেই ধনীত্বের দিকে আমাদের যাত্রা শুরু হোক। যেখানে ভালো মানুষের সাথে অর্থের সম্মিলন ঘটবে। কারণ তখন আপনার কাছে টাকা নিরাপদ। তখন আপনার কাছে আপনার আশপাশের মানুষজন নিরাপদ। স্যার অনেক সুন্দর করে বলেছেন আসলে। এরপরে আসলে আর কোন কথা চলে না। আমি সবাইকে অনুরোধ করব আজকে এই এপিসোডটা যারা এই পর্যন্ত দেখলেন, তাদেরকে বলব ঠিক ১ সপ্তাহ পরে এই, এই পুরো অংশটুকুই জাস্ট আরেকবার দেখার জন্য। দেখবেন এই কথাগুলো যখন ১ সপ্তাহ ধরে আপনার মাথার ভিতরে ঘুরপাক খাবে, তখন ১ সপ্তাহ পরে আপনি আবার এটা দেখলে হয়তো কথার গুরুত্বটা অন্যভাবে অনুধাবন করতে পারবেন। হয়তো আপনার লাইফের কোনো ঘটনার সাথে মিলে যাবে অথবা কোনো এক্সপেরিয়েন্স এর সাথে মিলে যাবে। সো আজকে স্যার যে কথাগুলো বললেন, প্রত্যেকটা কথাই আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে।
স্যার খুব effortlessly অনেক গুছিয়ে অনেক সুন্দর করে কথা বলেন। এটা ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স এর আসলে ব্যাপার। সো এই কথাগুলোকে আমরা যাতে গুরুত্ব সহকারে নিতে পারি, আমরা যারা শুনছি অনুষ্ঠানটা প্রত্যেকেরই হয়তো এখান থেকে নেওয়ার মতো কিছু না কিছু বিষয় থাকবে। সো অনুরোধ থাকবে আমরা ওই বিষয়টাই যাতে নিজের মতো করে নিতে পারি, শিখতে পারি, বুঝতে পারি। তাহলে দর্শক আজকে এই পর্যন্তই রইলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। স্যারের কাছ থেকেও আ অনুষ্ঠান শেষ করার জন্য অনুমতি নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ পরের পর্বে আবার সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।